আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। সো আজকে আমরা আমাদের ভিডিওতে মূলত একটা বোর্ড প্রবলেম সলভ নিয়ে আসছি। সো এই ভিডিওতে আমরা বা এই ক্লাসে আমরা মূলত বরিশাল বোর্ড 2019 সলভ করব। সো বাই চান্স যদি কারো কোনো বেসিক প্রবলেম থাকে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, তাই ওইভাবেই আমরা আমাদের এই ক্লাসটা নিব। ঠিক আছে, তার মানে কি আমরা আমাদের এই বোর্ড প্রশ্ন তো সলভ করবই, সাথে বোর্ড প্রশ্ন সলভ করতে যে মানুষের সাধারণত কি কি ভুল হইতে পারে স্টুডেন্টদের সাধারণত, আর বেসিক প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট তুমি যদি একবার ধৈর্য সহকারে দেখো আশা করি তোমার এইরকম প্রশ্নে যে কোনো যা যা প্রবলেম থাকে সাধারণত একটা স্টুডেন্ট মোস্ট অফ দেম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তুমি আমাদের কমেন্ট বক্সে জানাবা। চলো শুরু করা যাক। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি আমরা কি দেখবো যে বরিশাল বোর্ড 19-এ একটা প্রোগ্রাম দিচ্ছে, তাই না? প্রশ্নগুলো আমরা ধাপে ধাপে সবগুলো প্রশ্নই আমরা সলভ করব। আর প্রথমে যদি আমরা একটু উদ্দীপকের দিকে তাকাই, আমি একটা স্টুডেন্ট হিসেবে তোমাকে বলবো, এখন যা বলবো যে সাপোজ আমি ধরো পরীক্ষার হলে বসা, আর আমি এখন মূলত একটা প্রশ্ন দেখতেছি আইসিটির, যেটা হচ্ছে এই প্রশ্নটা। তাহলে আমার মাথায় উদ্দীপকটা দেখে প্রথমে কি কি আসবে আমার মাথায়, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। প্রথমে একটা প্রোগ্রাম আসছে, তার মানে সি প্রোগ্রামের এটা অধ্যায় 5-এর, ঠিক আছে। ভয়েড মেইন দিচ্ছে, আচ্ছা মানলাম। ইন্টিজার আই দিছে, 0 দিছে, 4। এই লেখাটা যেই মুহূর্তে আমি উদ্দীপকে দেখবো সেই মুহূর্তে আমার এই জিনিসটা নিশ্চিত হয়ে যাওয়া উচিত যে এই যে উদ্দীপকের যে প্রোগ্রামটা লিখে দিছে ওরা প্রশ্নে, সেটা হচ্ছে একটা ফর লুপের প্রোগ্রাম। কি ফর লুপ? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমার ব্রেকেট দেওয়া উচিত ছিল, ব্রেকেট, হ্যাঁ। ফর লুপের ভিতরে আমরা খেয়াল করলে আমরা যেটা পড়ছি আমাদের ক্লাসে, আমাদের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো অবশ্যই জানার কথা যে আমাদের ক্লাসে আমরা পড়ছি কি ফর লুপে সাধারণত তিনটা স্টেপ থাকে, একটা দুইটা তিনটা। একটা কি আই ইনিশিয়ালাইজেশন, মাঝখানে একটা কন্ডিশন, পরটা হচ্ছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই ঠিক আছে। সো এরপর হচ্ছে কি আমার এই ফর লুপের ভিতরের কাজগুলো কাজগুলো হওয়ার পরে প্রোগ্রামটা শেষ। এখানে রিটার্ন জিরো নাই কেন? কারণ কি আমরা এখানে ভয়েড মেইন দেওয়া, যদি ভয়েড না দিয়ে ইন্টিজার লেখা থাকতো এই জায়গায়, তাহলে অবশ্যই এই জায়গায় কি আসতো, আমার রিটার্ন জিরো আসতো। ঠিক আছে, তার মানে আমি হালকা পাতলা একটা ধারণা পাইলাম কি এটা একটা লুপের প্রোগ্রাম। এরপরের প্রশ্ন উত্তরগুলো পড়ে আমি বুঝবো যে আমার কি কি করতে হবে এই প্রোগ্রামের সাথে। হয়তোবা প্রোগ্রামে কিছু ভুল আছে, এটাও ঠিক করতে দিতে পারে। হয়তোবা এই প্রোগ্রামটাকে তোমার কোনো ধরো হয়তো অন্য কোনো লুপে বলতে পারে, কারণ আমরা কি জানি লুপ 3 প্রকার, মোট 4 প্রকার। 3 প্রকার দিয়ে সাধারণত খুব কমন কি কি? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, গো টু লুপ। হয়তো এরকম হইতে পারে একটা প্রশ্ন লিখছে এখানে যে তোমার উদ্দীপকটা ফর লুপে করা, তুমি এটাকে হোয়াইল লুপে করো, আসতে পারবা ডু হোয়াইল লুপে করো, এরকম কিছু একটা দিতে পারে। এছাড়া ফ্লো চার্ট অ্যালগরিদম এগুলো দিতে পারে, সমস্যা নেই। আমরা উদ্দীপক দেখে তো বুঝে গেছি এটা কিসের প্রোগ্রাম। প্রশ্ন দেখে আমরা ইনশাল্লাহ পুরোটা সলভ করবো। সো চলো সলভিং দিকে যাওয়া যাক। আচ্ছা, সো আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের পিছনে আমরা ক খ প্রথমে এই দুটো নিয়ে আলোচনা করব, এরপর আমরা গ ঘ নিয়ে আলোচনা করব। সো টাইম নষ্ট না করে যদি আমরা একটু খেয়াল করে দেখি, কত লিখছে কি অনুবাদক প্রোগ্রাম কি, বা অনুবাদক প্রোগ্রাম সাধারণত কাকে বলে। সো অনুবাদক, তাই না, শব্দটা কি অনুবাদক। সো এক কথা বলতে গেলে অনুবাদ, অনুবাদ মানে কি আমরা জানি ট্রান্সলেট, তাই না? তার মানে কি ট্রান্সলেট বলতে আমরা কি বুঝি, যে এক ভাষা থেকে আরেক ভাষায় সাধারণত ধরা যায় তুমি সাপোজ ইংলিশ পারতেছো না বা হিন্দি পারো না, তুমি ইংলিশ পারো, তো তুমি করলে কি হিন্দিতে একটা শব্দ শুনলাও সেই শব্দটাকে তুমি ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে যাচ্ছ বা ট্রান্সলেট করে বাংলায় আনতেছো যাতে তুমি বুঝতে পারো। খুব ইজি একটা জিনিস। সো এটার সংজ্ঞাটা ওইভাবেই হবে যে তোমার অনুবাদক। ঠিক আছে, কি বলতেছি আমরা? অনুবাদক প্রোগ্রাম হলো বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করার বিশেষ প্রোগ্রাম। মানে এক কথায় যদি বলতে চাই অনুবাদক নিজেও একটা প্রোগ্রাম, বাট সেই প্রোগ্রামটার কাজ কি? আমরা সাধারণত যেসব ল্যাঙ্গুয়েজে লিখি যেগুলোকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? যেমন সি, সি প্লাস প্লাস, এরপর হচ্ছে জাভা, জাভা স্ক্রিপ্ট, পাইথন, এইসব ভাষাগুলা কিন্তু আমার মেশিন বুঝতেছে না, আমার কম্পিউটার ল্যাপটপ ওরা বুঝতেছে না, তাই না? সো সেই জন্য আমার কাজটা কি যে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো সি, সি প্লাস প্লাস, পাইথনে যে তুমি ভাষায় যে লেখাগুলো লিখতেছো বা কোড বা প্রোগ্রামিং গুলো লিখতেছো, সেই ভাষাটাকে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে, মানে মেশিন যে ভাষা বুঝে, মেশিন কোন ভাষা বুঝে? অবশ্যই বাইনারি ভাষা বুঝে, এটা মাথায় রাখবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি কি বাইনারি? 0 আর 1। তো সেই ভাষায় রূপান্তর করার জন্য মূলত কাজটা করতেছে কি আমার অনুবাদক প্রোগ্রাম। এক কথা যদি বলতে চাই, তুমি যদি ধরো পাইথন প্রোগ্রামে কিছু একটা লিখছো, সেই পাইথন প্রোগ্রামের লেখাটাকে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ মানে বাইনারিতে ট্রান্সফার করা বা ট্রান্সলেট করার জন্য অনুবাদক নামের একটা প্রোগ্রাম ইউজ করা হয়, একে অনুবাদক প্রোগ্রাম বলে। আশা করি এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না তোমাদের। এরপর যদি আমরা লিখি খতে যে সুডো কোড প্রোগ্রামিং ভাষা নির্ভর, আচ্ছা সুডো কোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়, ব্যাখ্যা করো। সুডো কোডকে কেন আমরা প্রোগ্রামিং ভাষা বলতেছি না? সাধারণত আমরা কোড বলতেই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝি। সুডো কোড, এখানে কোড শব্দ আছে, তাও সেটাকে আমি প্রোগ্রামিং ভাষা বলতেছি না কেন? এখানের জন্য আমি উত্তরটা এখানে লিখে রাখছি।
বেসিক্যালি আমি আমার মতো করে উত্তর লিখছি, তুমি যদি চাও এই উত্তর নিতে পারো, বা তুমি চাইলে নিজের মতো করে লিখতে পারো, বাট জাস্ট মাথায় রাখবা কনসেপ্টটা যাতে সেম থাকে, ঠিক আছে? সো কনসেপ্ট আমি এখানে মেইনলি লিখছি কি, যে তোমার নরমালি প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী, ঠিক আছে, প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালী সম্বলিত সাধারণত কি জানি পড়ে গেছে নাকি, আচ্ছা যাই হোক মাউস পড়ছে, সমস্যা নেই। আর যেটা বলতেছিলাম যে তোমার প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী সম্বলিত কিছু নির্দেশ বা স্টেটমেন্ট, ঠিক আছে, যে তোমার প্রোগ্রামের ধরন, যে প্রোগ্রামটা তুমি লিখতেছো বা সেই প্রোগ্রামটা যে কোনো কিছুর উপর ভিত্তি করে তৈরি হতে পারে, তাই না? তুমি ধরো কোনো একটা লুপের প্রোগ্রাম করতেছো, তাহলে তো অবশ্যই সেখানে তোমার, আমরা যে লুপগুলো শিখছি আমাদের ক্লাসে নরমালি কি কি শিখছিলাম আমরা, সাধারণত ফর লুপ, ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ, সেই লুপগুলোর প্রোগ্রামও হইতে পারে। আবার যদি আমরা লুপের জায়গায় কন্ডিশনে প্রোগ্রামিং করেছি, সেই জায়গায় আমি কিন্তু কন্ডিশনে কাজটা করতেছি, তাই না? তো যে প্রোগ্রামের ধরন বা কার্যপ্রণালী সম্বলিত কিছু নির্দেশ বা স্টেটমেন্টকে সুডো কোডের মাধ্যমে প্রোগ্রামকে এমন ভাবে উপস্থাপন করা হয় যাতে সহজে বুঝতে পারে সকলে। মানে এক কথা যদি বলতে যাই, তুমি ধরো ধরো কি একটা এক্সাম্পল দাও, ধরো তুমি চা বানাবা, চা বানালে তুমি জানো যে কি কি করতে হবে, তাই না? প্রথমে তুমি একটা ডেকচি নিবা, সেই কেটলি বা কেটলির ভিতরে তুমি ধরো গরম পানি দিলে, পানিটাকে তুমি আগুন বসাবা, আগুনে গরম করবা। তো এই যে আমি যে বলতেছি মুখ দিয়ে ধাপ, এগুলো কিন্তু জাস্ট আমি একটার পর একটা কিন্তু রাফলি বলে যাচ্ছে, তাই না? থাকে না আমরা ম্যাথ করার সময় রাফ ম্যাথ করি, কিন্তু আমরা কিন্তু যখন লিখি আসল ম্যাথটা যখন আমরা পরীক্ষার হলে লিখি তখন সুন্দর করে গুছাই লিখি। তো এই সুডো কোড হচ্ছে ওরকমই, যে তুমি যে প্রোগ্রামিং ভাষাটা লিখবা, সাপোজ তুমি একটা লুপ প্রোগ্রাম লিখতেছো, সেই লুপের প্রোগ্রাম লেখার সময় যাতে কোনো বাধা বা বিপত্তি না আসে। দেখো এখানে লেখা আছে প্রোগ্রাম লেখার সময়, ঠিক আছে, কি লেখা, যে প্রোগ্রাম লেখার সময় যাতে বারবার সমস্যা বা ভুল সম্মুখীন হতে না হয় তাই সুডোকোড ব্যবহার করা হয়। তো সুডোকোডটা হচ্ছে কি একটা রাফ বা খসড়া বলি আমরা, যেখানে জাস্ট লেখা রাখতেছে যে প্রথমে আমি এটা লিখবো, প্রথমে এরপর আমি এই লাইনটা লিখবো, এরপর আমি ধরো যোগ করব, এরপর আমি একটা লুপ চালাবো শর্তটা দিয়ে, শর্তটা মানলে লুপ চলবে না, এলে লুপ চলবে না, ঠিক আছে। এরপর যখন তুমি প্রোগ্রাম লিখবা, তোমার তো একটা খসড়া বা একটা প্ল্যান আছে, হালকা পাতলা একটা মাথায় আছে সাজানো, যে না এটার পর এটা লিখতে হবে, তখন আমি লেখার সময় তোমার ভুল বা প্রবলেম হবে না, আরামসে তুমি জিনিসটা লিখতে পারবে। সো ওই যে মেইন প্রোগ্রাম লেখার জন্য তুমি যে একটা খসড়া বা রাফ জিনিসটা তৈরি করতেছো না, বেসিক্যালি এটা কি সুডো কোড বলে। কিন্তু আমি তো যেভাবে বুঝাই বলছি, আশা করি তুমি বুঝতে পারছো, কিন্তু পরীক্ষার হলে তো এইভাবে বলতে পারবা না। তো পরীক্ষার হলে লেখার জন্য হচ্ছে কি, এই লেখাটা চাইলে এখান থেকে এইভাবে লিখতে পারো, বা তুমি নিজের মতো গুছায় লিখতে পারো, এটা তো কোনো প্রবলেম নেই। আরেকবার জাস্ট বলে যাই, প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী সম্বলিত কিছু নির্দেশ স্টেটমেন্টকে সুডোকোডের মাধ্যমে, আচ্ছা প্রোগ্রাম এই যে সাধারণত সুডোকোড বলে, এখানে ড্যাশ দিয়ে দিয়েছি, মানে সুডোকোড বলে, ওই লেখাটা লিখলাম না। তো সুডোকোড কাকে বলে প্রথমে এই সংজ্ঞাটা দাও, এরপরে যেটা লিখবে সেটা হচ্ছে সুডোকোডের মাধ্যমে প্রোগ্রামকে এমন ভাবে উপস্থাপন করা হয় যাতে সহজে সবাই বুঝতে পারে, প্রোগ্রামকে লেখার সময় যাতে বারবার সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই জন্য আমরা সুডোকোড ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে কি আমার বরিশাল বোর্ড 2019 এর ক খ, আশা করি দুটাতে কোনো প্রবলেম নেই। আমরা চলো সামনে গ ঘতে আগেই। আচ্ছা, সো তোমরা যদি এখন খেয়াল করে দেখো, দেখতে পারবা যে আমরা গ ঘ নিয়ে চলে আসছি, সেই গ ঘ গুলো তোমাদের সামনে একবারে লিখে সলভ করবো আমরা, ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করে দেখি, আমরা কি দেখবো, প্রথমে কি লিখছে, উদ্দীপকের প্রোগ্রামের ফ্লো চার্ট, মানে উদ্দীপকের প্রোগ্রামের যেটা সেটার ফ্লো চার্ট লিখবো। সো ভিডিওর একবার মানে কি ক্লাসটার একবার শুরুতে কিন্তু আমি প্রশ্ন দেখার পরে প্রশ্নটা নিয়ে তোমাকে কি চিন্তা ভাবনা করতে হবে সেটা আমি বলে ফেলছি। সো ওইটা নিয়ে আমি না বাড়াই ডাইরেক্ট আমি প্রোগ্রামের ফ্লো চার্টে যাচ্ছি, ঠিক আছে? সো প্রথমে আমি বলছি প্রোগ্রাম দেখি, আমি এই লাইনটা দেখি ইজিলি বুঝতে পারতেছি সেটা কি আমার ফর লুপ, তাই না? যেহেতু এটা একটা ফর লুপ, তার মানে কি আমার একটা লুপের একটা ফ্লো চার্ট আঁকতে হবে, এটা তো আমি মোটামুটি শিওর। সো চলো আমি সেই হিসাবে কাজ করি। সো প্রথমে সব প্রোগ্রামের যেভাবে আমরা লিখি সেই জন্য ফ্লো চার্টটা, এটাও লেখার সময় আমরা কি লিখবো, প্রথমে অবশ্যই স্টার্ট দিয়ে শুরু করব। আচ্ছা এই জিনিসটা বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমার ক্লাস নেওয়ার সময় অনেক সময় বলছি, তাও আমি আবারও বলে রাখি, তোমাদের এটা তেমন একটা প্রবলেম করে না বোর্ডে, বাট তোমাদের স্কুলে স্যার ম্যাডাম যদি বলে কোনো একটা ফিক্সড করে তাহলে সেটাই দিবা। যে তোমাদের টিচার যদি বলা যায় না অবশ্যই শুধু স্টার্টে লিখতে পারবা, ইংলিশে লিখতে হবে, তাহলে ইংলিশে লেখো, স্টার্ট এন্ড ওগুলা লেখো, তাহলে কোনো সমস্যা নেই। আবার তোমার টিচার যদি বলা যায় না তুমি ইংলিশে দিতে পারবা না, তুমি কলেজে পড়তেছো, বইটা বাংলা দেওয়া, তুমি অবশ্যই বাংলা দিবে, এরকম যদি কিছু বলে থাকে, বা টিচার যদি বলে থাকে না তুমি বাংলা ছাড়া কিছু দিতে পারবা না, সমস্যা নেই, তুমি বাংলাও দাও, বাংলা দাও, ইংলিশ দাও। মূলত বোর্ডের ক্ষেত্রে এটা তেমন কোনো প্রবলেম করে না, ঠিক আছে? সো আমি নরমালি ইংলিশ দিলাম, যেহেতু আমি বেসিক্যালি ইংলিশে করি সবসময়, কমফোর্টেবল, দ্যাটস ওয়াই ইংলিশ দিলাম। সো আমি প্রথমে করতেছি কি, স্বাভাবিকভাবে সব প্রোগ্রামে এটা তো মাথায় জানোই তোমরা, তাই না, যে ফ্লো চার্ট শুরু করার সময় অবশ্যই আমি কি লিখবো, শুরু বা স্টার্ট লিখবো, তাই না? এরপর আমি ইনপুট নিব, ঠিক আছে? তাহলে মানে কি, আমি একটা ইনপুট নিব, অবশ্যই এটা মাথায় রাখবে, ইনপুট নেওয়ার সময় আমার কিন্তু একটা সামান্তরিকের মতো শেপ আসে, তাই না? এভাবে শেপটা আসবে, আর এটা কিন্তু একটা ওভাল শেপ টাইপ আসে। সো তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা যে আমরা এখানে যে ইনপুট নিব, কি ইনপুট নিব,
আচ্ছা ভয়েড মেইন দেখলাম, ইন্ট i ইকুয়ালস টু দেখলাম, s দেখলাম, আচ্ছা i 7, এখানে দেখছো খেয়াল করে একটা শর্ত দিয়ে দিছি, i যেটা সেটার মান হয় 70 এর কি হবে লেস দেন, ছোট হবে বা 70 এর সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, এখানে অবশ্যই আমি একটা মান নিতে পারি ইনপুটের, যে ইনপুট দিয়ে আমি এই মানটা নিতে পারি যে তোমার n ইকুয়ালস টু ধরো 70, আমি ধরো যে এই মানটা নিয়ে ফেলছি, তাই না? এরপরে আমি আমার এই জিনিসগুলোকে ফিক্সড করব, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমি ফিক্সড করতেছি প্রক্রিয়াকরণের ইয়ে দিয়ে, মানে রেক্টেঙ্গুলার শেপ বা বাংলায় বলতে পারি আমরা আয়তাকার চিহ্ন দিয়ে, যে এখানে আমরা কি ফিক্সড করে দিব আমার a এর মানটা কত, পরে দিয়ে হচ্ছে কি আমার ধরো যে কি সাধারণত আমি যে i এর মানটা দিয়ে কাজ করতেছি, সেই i এর মানটা কত, আমি দেখছি i এর মান ফিক্সড করে দিছি, i এর মান 7, তাহলে কি আমি অবশ্যই দিব না i এর মান 7, i ইকুয়ালস টু 7, পর s এর মান কি 0, তাহলে আমি দিলাম যে তোমার s ইকুয়ালস টু 0, তাহলে আমি এই দুটো মান এখানে ফিক্সড করে দিছি। এখন আসতেছে আমার মেইন কাজ, সেটা হচ্ছে কি আমার লুপ, তাই না? সো লুপ লেখার আগে দিয়ে আছে এই চিহ্নটা মানে তোমরা জানি, তাই না? তাহলে আমরা ডাইরেক্ট সামনে গেলাম, আর এই যে খেয়াল করে দেখো শর্ত দিছে, শর্তটা কি, i যদি 70 এর সমান বা কি 70 এর থেকে নিচে হয়, তো আমি এখানে ইজিলি এটা লিখতেই পারি যে যেটা আমি শর্ত করতেছি, তাই না? এটা তো আমার শর্ত, তাই আমি কিন্তু ডায়মন্ড শেপটা দিব, আমার ডায়মন্ড শেপ খুবই খারাপ হয়, যার জন্য খুবই দুঃখিত, বাট আশা করি কিছুটা ডায়মন্ড শেপের মতো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সো এখানে আমি মেইনলি শর্তটাতে কি লিখবো, যে আমার i আর এটা, যে i লেস দেন ইকুয়ালস টু n, n কেন লিখছি মানে ওই যে 70টা কি আমি n এর ভিতর বসাইছি না, ইনপুট n ইকুয়ালস টু 70 লিখছি, তাহলে আমি এখানে কি i n এর থেকে ছোট বা সমান লেখা যেই কথা, n মানে তো 70, ওই জিনিসটাই আমি বুঝাচ্ছি, তাই না? সো আমি এটা লিখলাম। এখন হচ্ছে আমার মেইন হিসাব, যে দেখো যদি শর্ত মানে, যদি শর্ত মানে তাহলে আমি কি করব, আচ্ছা এখানে আমার একটা ইয়ে দিয়ে না আমরা প্রশ্ন থেকে, এখানে একটা ইয়ে হবে, আচ্ছা এখানে দিয়ে দিই সমস্যা নেই, সেকেন্ড ব্র্যাকেটটা হবে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা সো মেইনলি আমার কাজটা হচ্ছে কি, আমি দেখতে পারতেছি যে তোমার এইটা যদি শুরু হয়, এই শর্তটা যদি মানে, তাহলে এই শর্তের এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত যে লাইনগুলা, এই লাইনগুলা কাজ করবে। যদি আমার এই যে এই শর্তটার ভিতরে এটা না মানে, তাহলে এই লুপটা যেটা আমরা এই লুপের ভিতর ঢুকবে না, ডাইরেক্ট বাইরে চলে আসবে, বাইরে চলে প্রোগ্রাম শেষ করে দিবে, এরকম একটা হিসাব আর কি। সো আমরা যদি এই জিনিসটা খেয়াল করে দেখি, আমরা কি দেখতেছি বেসিক্যালি, প্রথমত আমাদের লুপের, আমরা তো বুঝতে পারছি এটা লুপ চলবে, এটা লুপের প্রোগ্রাম। দ্বিতীয়ত আমি খেয়াল করছি কি, ফার্স্ট অফ অল আমার কন্ডিশনস গুলো কি কি, কন্ডিশন হিসাবে আমি মূলত আমার ইনপুটটাকে সেট করছি, ইনপুট সেট করার পরে আমি i এবং s এর মান যেটা, সে i এবং s এর মান এই দুটোটাও সেট করে দিছি, ঠিক আছে? আচ্ছা তো এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা মেইনলি দেখতে পারতেছি কি, শর্ত যদি হ্যাঁ হয় তাহলে আমার দুটা কাজ করবে, কি কি কাজ করতেছে দেখো তো, s ইকুয়ালস টু s প্লাস i, তার মানে আমি কি দেখতে পারতেছি, যে আমার শর্ত যদি মানে তাহলে আমার একটা কাজ হবে কি, s ইকুয়ালস টু s প্লাস i, আর এটা হচ্ছে কি আমার i ইকুয়ালস টু i প্লাস 7, ঠিক আছে? s ইকুয়ালস টু s প্লাস i, আর আরেকটা কি হবে i ইকুয়ালস টু i প্লাস 7। আচ্ছা তাইলে এটা আমরা লিখে ফেলি, ঠিক আছে? আচ্ছা একটু ব্যাকা হয়ে গেছে, আই হোপ কোনো প্রবলেম তোমাদের হবে না। s ইকুয়ালস টু কি দেখছি আমরা s প্লাস i, তাই না? তাহলে আমি অবশ্যই যেটা আছে এখানে এটা লিখে দিব, i একটু ছোট করে দিই, এরপর হচ্ছে কি আমার i ইকুয়ালস টু i প্লাস 7, ঠিক আছে? এটাকেও সেম রেক্টেঙ্গুলার শেপ, ঠিক আছে? এই দুটা কাজ শর্ত মানলে এই দুটা কাজ হবে, এবং কাজ হওয়ার পরে সেটা আবার সেম ভাবে এইভাবে যে এখানে চলে আসবে, ঠিক আছে? তার মানে কি লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কি এই শর্তটা মানতে থাকবে, যখন দেখবে এই শর্তটা মানতেছে না তখন আমার কাজ শেষ। হ্যাঁ আজ এখানে চাইলে এখানে লিখে দিতে পারো হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ হলে এই শর্ত, আর যদি বাই চান্স না হয়ে যায়, যদি বাই চান্স কেমন না হয়ে যায়, তাহলে তোমার আসবে কি এই শর্ত, কি আসবে আমার শর্তটা একবারে খুব ইজি, যে তোমার নরমালি প্রিন্ট, আমরা কি এখানে প্রিন্ট করতেছি, দেখো আমরা এখানে কি প্রিন্ট করতেছি, সাম প্রিন্ট করতেছি না, তাহলে কি হবে প্রিন্ট সাম, আর ছোট দিছি আছে না, তাহলে এখানে ছোট হাতের s প্রিন্ট সাম, আর এরপরে কি আমার প্রোগ্রাম শেষ, তাহলে আমি বলতে পারি কি এন্ড। এই হচ্ছে আমার নরমালি ফ্লো চার্ট, ঠিক আছে? সো আমরা একটা জিনিস খেয়াল করে কি দেখতেছি, তোমাকে এখন একবারে ক্লিয়ারলি বলতেছি, আমি লেখার সময় তো একবার বলছি,
তাও আবার বলতেছি যাতে করে কি কোনো ধরনের কনফিউশন না সৃষ্টি হয়, ঠিক আছে? তুমি যাতে একবার ক্লিয়ার হয়ে যেতে পারো। প্রোগ্রাম দেখিয়ে আমি বুঝতেছি কি এটা একটা ফর লুপের কাজ, ঠিক আছে না? যেহেতু এটা একটা ফর লুপের কাজ, তাহলে আমি বুঝতে পারতেছি এই প্রোগ্রামের ফ্লোচার্ট যখন লিখতে যাবো এটা একটা লুপের ফ্লোচার্ট হবে। লুপের ফ্লোচার্ট মানে এইসব জিনিসগুলো আসবে। তো ঠিক আছে, ভালো কথা। আমি লেখার সময় প্রথমে স্টার্ট লিখছি, সব প্রোগ্রামে যেভাবে স্টার্ট লিখি সেভাবে এটাও আমি স্টার্ট লিখছি। এরপর আমি কি দেখতেছি, আমার এই জায়গাতে আই হোপ দেখা যাচ্ছে এখন, দেখতেছি কি আমি এখানে ফর দিয়ে এখানে লিখতেছি i ইকুয়ালস টু 7, ঠিক আছে? আর শর্তটা এখানে কি লিখতেছি আমি, এই যে i অবশ্যই অবশ্যই 70 থেকে ছোট হতে হবে বা 70 এর সমান হতে হবে। সেই জন্য আমি কি নিতেছি, ইনপুট n এর মান নিতেছি আমি এটা 70। আর 70 নেওয়ার পরে আমি দেখতেছি কি আমার i এর মানটা দেওয়া আছে, s এর মানটাও আমার দেওয়া আছে, এই প্রোগ্রামটার ভিতরে লেখা, এটা কিন্তু প্রশ্নের প্রোগ্রাম, সেটা আমি লিখে দিলাম। এরপর আমার লুপ শুরু, লুপে যদি দেখতেছি কি আমার যদি i n থেকে ছোট হয় তাহলে আমার অবশ্যই এই দুটো নিচের দুটো মানবে, কি কি মানবে, s ইকুয়ালস টু এটা মানবে, আর সেটা হচ্ছে কি এই জিনিসটা মানবে। এই দুইটা মানার পরে আবার সেম এই লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি i এর মান n এর থেকে ছোট বা সমান হবে। যখন মানবে না তখন s এর মানটা প্রিন্ট করে দিব আর n করে দিব। আমি এখন একটা উদাহরণ দিয়ে বুঝি। সাপোজ তোমার i এর মান 7, তাই না? এখানে লিখে রাখছি আমি 7। এখন দেখি এখানে কত, এটা কত, 70 না? তাহলে i মানে 7 আর 70, ঠিক আছে? i এর মান n এর মান, ঠিক আছে? এটা i এর মান, এটা n এর মান। তাহলে কি 7 কি 70 থেকে ছোট না? 7 যদি 70 থেকে ছোট হয় তার মানে কি আমার শর্ত মানতেছে, শর্ত মানতেছে মানে কি নিচের কাজ, নিচে কি s ইকুয়ালস টু s প্লাস i, s ইকুয়ালস টু s প্লাস i মানে কি, s মানে কি আমার এখানে বলো তো? এই s টা আমি পাইনি, s ইকুয়ালস টু s প্লাস i, তা s টা কি ফিক্সড করে দিছি প্রথমে 0, তো 0 প্লাস কি i এর মান কত হবে বলো তো? এখন কত নিয়েছিলাম আমি, i এর মান 7, তো 0 প্লাস 7 যদি করি তাহলে আমার কত আসতেছে, নতুন s এর মানটা কি আমার 7, আর নিচে কি লিখছে i ইকুয়ালস টু i প্লাস 7, এই যেটা, তাহলে i ইকুয়ালস টু i প্লাস 7, তার মানে কি আমার আগে i এর মান ছিল 7, এখন আমি আবার 7 যোগ করতেছি, 7 7 যোগ করলে নতুন i এর মান কত, 14, তার মানে কি আমি এই i এর মানটা চেঞ্জ হয়ে যাবে, লুপ হয়ে যাবে 14, 14 যাচ্ছে, 14 মানে কি নতুন i এর মানটা কত বেশি বলতো, এই i এর মানটা কি 14 বেশি না? তাহলে এখন আমি আমাকে 14 কি 70 থেকে ছোট? হ্যাঁ, 14 আমার 70 থেকে ছোট, ছোট যদি তার মানে কি আমার এই শর্তটা মানছে, এই শর্তটা মানছে মানে কি আমি এখন নিচে যাব, s ইকুয়ালস টু s প্লাস i, s s তো এখন কি আমি একটু আগে কি 7 পাইছিলাম না? তাহলে আমি কি লিখবো, অবশ্যই 7, আর সাথে আমি কি i এর মান এখন কি 7 আছে না, i এর মান কত 14, তাহলে আমি কি যোগ করব, 7 যোগ 14, 7 যোগ 14 করে কি আসছে 21, তাহলে নতুন s এর মান হবে কি 21। এরপরে যদি আমি এখন খেয়াল করি আবার i এর মান, i কতক্ষণ এতক্ষণ কি দেখে আসছে 14 আসছিল, তাই না? তাহলে কি এখন i এর মান 14, সাথে যোগ করতেছি আমি আবার 7, তাহলে নতুন i এর মান কত হবে 21। এইভাবে জিনিসটা লুপ চলতে থাকবে, যখন দেখবা যে 70 পার করে গেছে সাপোজ, ঠিক আছে? আমি এই জিনিসগুলো মুছে দিই যাতে তোমাদের কনফিউশন না লাগে, এই জন্য আমি জাস্ট শর্তগুলো লিখে রাখলাম। সাপোজ কোনো কারণে দেখলে কি i এর মান 71 চলে আসলো বাই চান্স, এখন তো 70, এখন কি মানতেছে, মানতেছে না, এখন তো 71 তো 70 এর থেকে ছোট, এই শর্ত মানে না, শর্ত না মানলে কি নিচে যাবে, নিচে যাবে না, তার মানে কি এই কাজটা এগুলো কিচ্ছু হবে না, ডাইরেক্ট কি হবে, s এতক্ষণ যে আমি s এর মানটা যোগ করে করে বসাইছিলাম, s মানে কি সাম যোগ করে করে বসাইছিলাম না, এখানে যত মান পাইছি এতক্ষণ পর্যন্ত যোগ করে সেই মানটা আমি প্রিন্ট করে দিব, প্রোগ্রাম আমার শেষ করে দিব। এটা হচ্ছে মূলত কি আমাদের গ। আশা করি ফ্লো চার্টের এই লুপের এই সব ফ্লো চার্ট দেখে তোমাদের আর কোনো ধরনের প্রবলেম বা কোনো কনফিউশন থাকবে না। চলো সামনে আমরা ঘয়ের সাথে আগাই, ঠিক আছে? সো ঘয়ে যদি আমরা খেয়াল করে কি দেব, উদ্দীপকের প্রোগ্রামটাকে আমরা ডু হোয়াইল লুপ দিয়ে তৈরি করে যাতে ব্যবহারকারী ইচ্ছা মতো i এর মান বসাতে পারে। আচ্ছা এখানে একটু ঠিক মতো আমি লিখিনি জায়গা সংকটের কারণে, বাট প্রশ্ন আমি বলে দিতেছি, তোমরা তোমাদের টেস্ট পেপার খুললেও দেখবা যে বরিশাল বোর্ড 19-এ কি লেখা ঘতে, যে ডু হোয়াইল দিয়ে প্রোগ্রামটা করো যাতে ব্যবহারকারী তার ইচ্ছা মতো i এর মানটা বসাইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি জিনিসটা মুছে দিই। দেখো এই ক্লাসগুলো আমি আগের থেকে প্ল্যান ছিল যে কি তোমার বোর্ড সলভের যত ক্লাস আছে এগুলো নিয়ে আমি কোনো কোর্স কিছু করব না, এগুলো আমরা পরিপূর্ণভাবে ফ্রিতে দিব যাতে করে তোমরা এগুলো থেকে শিখতে পারো। কারণ কি সবকিছু পেইড রাখলে জিনিসটা খুবই খারাপ দেখে, আমি চাই যাতে যাদের সাধারণত আর্থিক সংকট থাকে তারাও যাতে আমাদের ফ্রি ক্লাসগুলো করে হেল্প হতে পারে। আর পেইড কোর্স যেগুলো আমরা লঞ্চ করি সাধারণত ওগুলাতে বেসিক্যালি জিনিসটা থাকে কি যে তোমার ধরো যে লেটেস্ট জিনিসগুলো তুমি হয়তো পাবা ওখানে, এটা একটা জিনিস। পড়া যে একবারে ডিফারেন্ট হয়ে যাবে, ওখানের পড়া একবারে প্রাইম লেভেলের, এখানের পড়া একবারে খুব খারাপ, এরকম না। এখানে যেরকম বুঝাচ্ছি সেম ভাবে ওখানেও বোঝানো হয়। সো ওখানে জাস্ট এক্সট্রা জিনিসগুলো থাকতে পারে কি হয়তো ওখানে আমি পরীক্ষা নিব
কিছু কিছু মানে কি ডিপেন্ড করে কয়টা পরীক্ষা নিব না এটা কোর্সের উপর ডিপেন্ড করে। তো পরীক্ষা ওখানে নিয়ে থাকি। এছাড়া ওখানে আমি সাধারণত প্রতি উইকে আমি তোমার মনে করো যে কি ভিডিও কলের মাধ্যমে প্রবলেমস গুলো নিয়ে থাকি। শুধু যে নরমালি পড়ালেখার প্রবলেম সেই সাপোর্ট দিই তা না, চাই আমি একজন মেন্টর হিসেবে যে কোনো ধরনের মেন্টালি হতে শুরু করে পার্সোনাল কোনো প্রবলেম থাকলে যাতে একটা বড় ভাই হিসেবে আমার হেল্প নিতে পারে সেগুলো পারি দেওয়ার চেষ্টা করি। এইসব জিনিসগুলো জাস্ট খালি ছোটখাটো কিছু ব্যবধান আছে পেইড কোর্সের সাথে আমার এই যে ফ্রি যে ক্লাসগুলো নিচ্ছে সেগুলো। এছাড়া মূলত পড়ানোর যে ডেডিকেশন বা পড়ানোর যে লেভেলটা বা পড়ানোর স্টাইল এইসব নিয়ে যদি বলতে চাই, মানুষ আমি একজনই। তো একইভাবে জিনিসগুলো এখানে যেভাবে বুঝাচ্ছি ওখানেও ভাবেই বুঝাই। ওখানে হয়তো বা এটা জিনিসটা একটু এক্সট্রা হতে পারে যে ওখানে জিনিসগুলো আর একটু টেনে বুঝে, টেনে বুঝে বলতে কি একটু লেন্দি করে বুঝে। একটা প্রোগ্রাম হয়তো বা আমি 2-3 ভাবে 4 বার 5 বার এরকম করে আমি সলভ করাচ্ছি, যেটা এখানে একবার বলে যাচ্ছি। কারণ কি এখানে ইউটিউবে তুমি আবার রিওয়াইন্ড দিয়ে তুমি না বুঝলে আবার দেখতে পারবে। ওখানে আমি কি করি আর একটু জাস্ট এক্সট্রা করি, এই জাস্ট ডিফারেন্স থাকে। এছাড়া নরমালি সবকিছু বাকি সিং। তো তোমরা এগুলো নিশ্চিন্তে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা কথা না বাড়ি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। সো এই বোর্ডটার ভিতরে আমি জাস্ট চেষ্টা করতেছি বোর্ড গুলো ভেঙে ভেঙে করাই, ঠিক আছে? বিন্দু মাত্র যাতে প্রবলেম না থাকে। আচ্ছা ডু ওয়াইল নিয়ে যদি আমি করাইতে যাই, ঠিক আছে? ডু ওয়াইল জিনিস খুবই সিম্পল, ঠিক আছে? আমাদের যে পেইড বেচ গুলো সেগুলোর যদি কোনো স্টুডেন্ট এই ক্লাসটা করে থাকো, সো তোমরা জানো যে কি আমরা আমাদের ক্লাসগুলোতে বলে আসছি যে ডু ওয়াইল, ফর লুপ, ডু ওয়াইল লুপ, ওয়াইল লুপ, এই যে তিনটা লুপ, এছাড়া গোটু লুপও আছে। এই যে লুপগুলা সিস্টেম কিন্তু একই, ঠিক আছে? সিস্টেম কিন্তু একই, জাস্ট খালি একটু ডিফারেন্স থাকে। তো আমরা লিখে ফেলি দেরি না করে। দেখো এই জিনিসগুলো তো স্বাভাবিকভাবে সেমই আসবে, এগুলো নিয়ে তো টেনশন নেওয়ার কিছু নেই, তাই না? তাই আমি যদি ঘ লিখে আমি কি লিখতে পারি, ইনক্লুড stdio.h। এরপর আমি জাস্ট নরমালি কি লিখতেছি, ভয়েড মেইন। তুমি চাইলে এখানে ইন্টিজার মেইনও লিখতে পারো, এগুলো নিয়ে আমরা আমাদের ক্লাসে কথা বলছি, ওগুলো বানাচ্ছি না। ভয়েড মেইন, ইন্টিজার মেইন। আচ্ছা ইন্টিজার মেইন যেটা বলছে বলি, এখানে যদি ইন্টিজার লেখা অবশ্যই নিচে দিয়ে তোমার রিটার্ন 0 এই কথাটা লিখতেই হবে। ভয়েড লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা সো ভয়েড মেইন দিয়ে আমি শুরু করলাম প্রোগ্রাম। এরপরে আমি এখন আমার কাজটা হবে কি, আমি ইন্টিজার গুলো যে জিনিসগুলো নিয়ে ফিক্সড করবো, তাই না? তাহলে আমি যদি খেয়াল করে দেখি আমার আয়ের মান, ঠিক আছে? কি আমার আয়ের মানটা আমি কি দেখতেছি, ইন্টিজার আই। আচ্ছা ঠিক আছে, ইন্টিজার আই ধরলাম সমান সমান 7, বা চাইলে আমি আচ্ছা এইভাবে রেখে দিই, তোমাদের আরো সুবিধা হবে। ইন্টিজার আই দিলাম, পরে s ইকুয়ালস টু 0 দিলাম। আর যদি চাই আমি এক্সট্রা নিতে পারি যে n ইকুয়ালস টু ধরো যে ইয়ে দিলাম, নাম কি এটার, এই যে 70 দিলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে আসবো আমি মেইন কাজটাতে, যে তোমার আচ্ছা এটা এভাবে করা যায়। তো এইভাবে যদি করি, এরপরে আমরা যাইতে পারি একবারে কি ইজিলি যে ডু ওয়াইল লুপে, ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ফর লুপে কয়টা পার্ট আছে, একটা, দুইটা, তিনটা পার্ট। এই পার্টটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন, এই পার্টটাকে বলি আমরা কন্ডিশন, এই পার্টটাকে বলি আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই জিনিসগুলো আমি ডিটেইলসে বলতেছি না, এগুলো আমাদের ক্লাসে ডিটেইলসে বলা আছে। সো এই জিনিসটার ভিতরে যদি খেয়াল করে দেখো, এই জিনিসটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশনটা আমরা অবশ্যই উপরে লিখবো, এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে? তো i ইকুয়ালস টু কি 7 দিয়ে দিলাম। এরপরে আমার যে কাজটা হবে সেটা কি, যে তোমার প্রিন্ট করাবো আমি, ঠিক আছে? সো প্রিন্ট না সরি, এই i যেহেতু করেছি ইনিশিয়ালাইজেশন, এই কাজটা শেষ, আর আমি এই কাজগুলোতে আসবো। সো আমরা ডু ওয়াইল লুপ, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, ডু ওয়াইল লুপ। তো নরমালি যদি আমি বলতে যাই ওয়াইল লুপের কথা, যে ওয়াইল মানে কি শর্ত যখন এটা মানে তখন তুমি কাজটা করবে। আর ডু ওয়াইল লুপে বলে কি এই কাজটা করো, ঠিক আছে? ডু দিস ওয়ার্ক বা ডু দিস হোমওয়ার্ক ওয়াইল ইউ আর ফ্রি। তার মানে কি বলতে চাচ্ছি, যে তুমি যখন ফ্রি থাকবা তখনই কাজটা করবা, তুমি এই কাজটা তখনই করবে যখন তুমি ফ্রি থাকবা। সেম ভাবে প্রোগ্রামও একই, ডু বলতে আমি বলতেছি আগে কাজটা করো, এরপর ওয়াইল বলতে বুঝাচ্ছি কি আমি যদি শর্তটা মানে, মানে প্রথমে এই কাজটা করো যদি এই শর্তটা মানে। তার মানে কি আমার কাজটা আগে লিখে ফেলতে হবে। তাহলে কি আমি এইগুলো লিখলে চলবে আগে না, আমি আগে কাজটা লিখবো, কাজ লেখার পরে আমি শর্তটা যাব, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে মানে কি আমি ডু লিখবো, ঠিক আছে? ডু লিখবো, আমি আমার সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি কাজ শুরু করেছি, আমি লুপের ভিতরে কাজ করব। কি লুপ, লুপে মানে কি ডু না, ডু মানে কি কাজ করবে, কি কি কাজ করবো বলো তো, ইজি কি কাজ করবে, s ইকুয়ালস টু s প্লাস i, আর সাথে কি আমার এই কাজটা i ইকুয়ালস টু i প্লাস 7, ক্লিয়ার? এই যে ডু, এই কাজটা করো ডু, এটা ওয়াইল। এখন লিখবো আমি ওয়াইল, ঠিক আছে? ওয়াইল মানে কি শর্তটা, যেটা শর্তটা আমি কি দিতে পারি, i তোমার কি ছিল এখানে লেস দেন ইকুয়ালস টু 70,
আমি এটা দিয়ে দিলাম, সমস্যা নেই। এই আমার কাজ শেষ, কিন্তু আমার কিন্তু আর কোনো কাজ নেই। এখন আমি জাস্ট খালি কি করবো, প্রিন্ট। আমি নরমালি দিলাম কি, প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ দিয়ে আমি এটা দিলাম ডি। ডি দেওয়ার পরে হচ্ছে কি কি করতেছি আমরা, এস এর মানটা বের করবো না এখানে, তাই না? সেম আমরা এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট কি এখানে দিছি? হ্যাঁ দিছি, শেষ। আচ্ছা, আমি এটা হোয়াইট মেইন দিয়ে যেহেতু শুরু করছি, তাহলে আমি এখানে ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে দিব। মাথায় রাখবে, এখানে যদি ইন্টিজার দিয়ে শুরু করতা, তাহলে তুমি এই জায়গার ভিতরে একটা রিটার্ন 0 দিতে। আমার প্রোগ্রাম কিন্তু পুরোপুরি ভাবে শেষ, ঠিক আছে। সো এই জিনিসটা যদি আরেকবার একটু রিক্যাপ করি, প্রথমতই তোমাকে প্রশ্ন বলছে কি, ডু ওয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটা করবা। কি দিয়ে প্রোগ্রামটা করবা? ডু ওয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটা করবা, যাতে করে তোমার যে ইউজার, যে ব্যবহারকারী, সে যাতে আই এর মানটা ইচ্ছা মতো দিতে পারে, কোনো সমস্যা যাতে তার না হয়। আমরা ওই হিসাবে কাজ করতেছি। যে এই জায়গার ভিতরে আমরা কি করলাম, যে প্রথমত তোমার এই যে এখানের ভিতরে আমরা হোয়াইট মেইন দিলাম, যেগুলো যেভাবে সেভাবে লিখে দিলাম, এগুলো সব লিখে দিলাম, ঠিক আছে। সো এই জায়গাটার ভিতরে আমরা কি বলতেছি, 70, ঠিক আছে। তো 70 এন এর মান যখন আমি ফিক্সড করে দিছি, আর আই এর মান যখন আমি 60 বলে দিয়েছি, তার মানে কি, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবা। এই যে প্রোগ্রামটা আমি কি করছি, এন এর মান 70 ফিক্সড করে দিছি না প্রোগ্রামটা, তার মানে কি আমার 70 পর্যন্তই কিন্তু আই এর মানটা টানতে পারবে। দেখছো, আমার প্রশ্ন কি বলছো, উদ্দীপকের প্রোগ্রামকে ডু ওয়াইল লুপ দিয়ে তৈরি করো, যাতে ব্যবহারকারী ইচ্ছা মতো আই এর মান নিতে পারে। তুমি বলো, আমার শর্ত কি পরীক্ষার প্রশ্নের সাথে কি মিলতেছে? একটু কিন্তু মিলতেছে না। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে 70 আছে, 70 লিখছে, ঠিকই তো আছে, অসুবিধা কি, কিন্তু এন এর মান যখন 70, আমার শর্তটা যেটা, এই যে শর্তটা, যে আই ইকুয়ালস টু 70, তাহলে তো আই এর মান ইচ্ছা মতো নিতে পারবে না, আই এর মান 70 এর বেশি তো নিতেই পারবে না, তাই না? তাহলে তো লুপ মানতেছে না। এই কারণে তোমার এই জিনিসটাকে কনস্ট্যান্ট না ধরে এটাকে তুমি একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করাবো। কিরকম? শুধুমাত্র এটা, শেষ। আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আর পুরোটা প্রবলেম নেই, এখন জাস্ট আমি কি করবো, জাস্ট একটা, ধর আমি একটা স্ক্যানএফ লাই দেবো। তো স্ক্যানএফ দিয়ে আমি বলতেই পারি যে, হ্যাঁ, তো এই যে পার্সেন্টেজ অফ ডি বলতে আমি বুঝতে যাচ্ছি কি, আমার যে আমি একটা সংখ্যা নিব যেটা হবে কি ডিজিটে, সেই সংখ্যাটা আমি কই বসাবো, এন এ, তাই না? তাহলে আমি কি লিখতে পারি ইজিলি, এটা দিয়ে এন্ড দিয়ে আমি লিখতেছি এন্ড। তার মানে কি, আমি ইনক্লুড দিলাম, ভয়েড দিলাম, ইন্টিজার আই নিতেছি, এস আগে মান লিখে দিচ্ছি 0, এস এর মান হবে, আর এন এর মান নিলাম। এখন কথা হচ্ছে কি, এন এর মান যে নিলাম, এই এন এর মানটা আমি 70, এখানে যেরকম 70 লেখা ওরকম 70টা আমি ডাইরেক্ট লিখতে পারবো না। কারণ কি, 70 যদি আমি ডাইরেক্ট লিখি, আমার যে ব্যবহারকারী, সে ইচ্ছা মতো আয়ের মানটা দিতে পারবে না। সে যদি নিজে এন এর মানটা সিলেক্ট করে, তাইলে সে নিজে আয়ের মানটাও দিতে পারবে। তো এই জন্য আমি কি করতেছি, এন এর মানটা আমি 70 দিতেছি না, এভাবে রেখে দিছি। এখন কি, স্ক্যান এফ পার্সেন্টেজ অফ ডি, আমি এখন এন্ড দিয়ে এন লিখতেছি। তার মানে কি, আমি এই যে একটা কি নিব, একটা সংখ্যা বা ডিজিট নিব, যেটার অ্যাড্রেসটা কই হবে, এন এ, মানে কি অ্যাড্রেসটা এন এ যায় বসবে। এন এটা ব্যবহারকারীর ইচ্ছা, সে 70ও নিতে পারে, সে 170ও নিতে পারে, সে 200 নিতে পারে, এটা কোনো ঝামেলা নেই। আয়ের মান 7 বলে দিলাম। আচ্ছা, ডু এই কাজটা করো, কি কাজ করবো আমি, এস ইকুয়ালস টু এস প্লাস আই, আর হচ্ছে কি আই ইকুয়ালস টু আই প্লাস 7, যেটা আমার এই প্রোগ্রামে ছিল, সেই প্রোগ্রামে কিন্তু, কারণ কি প্রোগ্রামটা কি ডু ওয়াইলে প্রকাশ করতে হচ্ছে, প্রোগ্রামে এই কাজগুলি হচ্ছিল, এটাই হচ্ছিল, এটা হচ্ছিল, এই জন্য এটা লিখছি। তো এই কাজটা করতেছে ডু, এই কাজটা ওয়াইল কি আই ইকুয়ালস টু 70, এখন কি 70 লেখা যাবে, যেহেতু আমি এখানে এন এর মান 70 ফিক্সড করিনি না, তাহলে আমি এই জায়গাটা এখন কি লিখবো, এন, ঠিক আছে, এন। আর প্রিন্টএফ কি আমার, ওই যে এখন এই লুপটা চলাকালে আমার এস এর এখানে যে যা যা বসছে না তখন মানগুলা, সেই এস এর মানটা আমি, যোগফলটা আমি এখানে প্রিন্ট করে দিব, প্রিন্ট করালে আমার কাজ শেষ, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত তোমার, মনে করো যে কি বরিশাল বোর্ড 2019, ঠিক আছে। তোমাদের হয়তোবা ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, 25-26 মিনিট হয়ে গেছে, জাস্ট একটা বোর্ড সলভ করাতে যে বেশি স্পিড আমি করাচ্ছি না, কারণ কি এই বোর্ড গুলা যে সলভ করাচ্ছি, এগুলা লিটারালি আমি ফ্রি ক্লাসের ভিতর মতো করে নিচ্ছি, যাতে করে জাস্ট খালি বোর্ড কোন মতো সলভ করা যাবে ওরকম না, এখানে যাতে বেসিক দিয়ে যেতে পারি। কারো যদি বাই চান্স কোনো বেসিকে প্রবলেম থাকে, তাদের যাতে এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যায়। যেমন এই প্রোগ্রামটা আমি 2বারে করাইছি, একবার করাইছি কি 70 লিখে করাইছি, ওইভাবে হয়তো যদি এই নিচের কথাটা না লিখতো, যে ব্যবহারকারী যাতে ইচ্ছা মতো আয়ের মান দিতে পারে, যদি প্রশ্ন এভাবে আসতো বাই চান্স, যে উক্ত প্রোগ্রামটাকে ডু ওয়াইল লুপের সাহায্যে করো, তাইলে আমি প্রথমে যেটা লিখছিলাম না, n ইকুয়ালস টু 70, এখানে 70 লিখছিলাম, ওইভাবে করা যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু প্রশ্ন কি চাইছে,
যাতে ব্যবহারকারী ইচ্ছা মতো এর মান দিতে পারে। ব্যবহারকারী আমি যদি 70 ফিক্সড করে দিই এর মান, তাহলে ব্যবহারকারী তো ইচ্ছা মতো দিতে পারবে না, সর্বোচ্চ ওই 70 পর্যন্ত দিতে পারবে। এর মান যেটা অতটুকু পর্যন্ত দিতে পারবে, কারণ এর বেশি যদি দেয়, এখানে যদি বাই চান্স 71 দিয়ে দিল তাহলে তো আর হচ্ছে না, তাই না? ইচ্ছা মতো দিতে পারতেছে না। সেই জন্য আমি কি করতেছি, এর মানটা আমি নির্দিষ্ট করতেছি না, এখানে 70 লিখছি না, না লিখে কি করতেছি, স্ক্যানএফ দিয়ে এই জিনিসটা আমি এভাবে নিতেছি যে ব্যবহারকারী এখন স্ক্যানএফ দিয়ে ইনপুট দিবে, তার এর মান যত ইনপুট দিতে মন চায়। দেওয়ার পরে হচ্ছে ডু while, জাস্ট নরমাল যে কাজটা ডু দিয়ে কাজ করবো আগে, এই জন্য কাজটা আগে লিখছি, while দিয়ে শর্তটা পরে, এরপরে printf। তার মানে কি একই প্রোগ্রাম আমি দুইভাবে করাই দিছি। কারণ কি অনেক সময় এই জিনিসটা হচ্ছে, মানে আমি এতদিন যে অফলাইনে পড়াইছি অনেক সময় এটা দেখছি সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আর কি, যে স্টুডেন্টরা ডু while দিয়ে করতে বলছে, এই যে ডু while দিয়ে করো, নিচে যে একটা শর্ত দিয়ে দিয়েছে চিকনে যে ব্যবহারকারী যদি ইচ্ছা মতো দিতে পারে, এই জিনিসটা খেয়াল করে না, ধাপ ধুপ করে while লুপ দিয়ে দিতেছে, ডু while লুপ দিয়ে কাজ করে দিছে, বলে স্যার আমি তো পুরো লিখছি, পরীক্ষার হলে আমার নাম্বার দেয়নি। আরে নাম্বার দিবে কেমনে, তুমি তো শর্তই মানো নাই, শর্ত না মেনে তুমি এখানে 70 দিয়েছো, তাহলে কি মানবে? মানবে না। এই জন্য আমি এই একই প্রোগ্রাম দুইবারে করাইছি। এই কারণে ভিডিওগুলো একটু বড় হবে হয়তোবা, বাট অবশ্যই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, সেভাবেই আমি আশা করি। তো অবশ্যই ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও আমাদের এই ক্লাসগুলো করার সুযোগ পায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে করে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশন সবার আগে পাও। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।